দর্শকরা, খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা খবর হয়তো আপনারা লক্ষ্য করেছেন। আজকে একটু আমি রাজ্য রাজনীতির প্রসঙ্গ একটু আনছি, কারণ এটা খুব প্রয়োজন রয়েছে। যে একটা খবর যেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছে, সেটা হলো প্রদ্যুৎ বরদলৈ সাংসদ কংগ্রেসের, তিনি দল ছেড়েছেন। এবং এই যে দল ছাড়া সঙ্গে সঙ্গে এর একদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কংগ্রেস একটি মুসলমানের দল হয়ে উঠবে, কোনো হিন্দু কংগ্রেসে থাকবে না। আচ্ছা, এবং এই যে একজন সাংসদ দল ছাড়লেন, এতে কংগ্রেসের কতটুকু ক্ষতি হবে না হবে সে বিশ্লেষণে আমি যাচ্ছি না। আমি শুধু এটাই বলতে চাইছি, এই যে কংগ্রেস থেকে যে দলত্যাগ হচ্ছে, অনবরত দলত্যাগ চলছে গত 10 বছর থেকে, এবং এর ফলে দল হিসাবে বিজেপি কতটুকু লাভবান হয়েছে, এটা একটা আলোচনার বিষয় হতে পারে আমি মনে করছি। ভুবনেশ্বর কলিতা প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন দীর্ঘদিন, এবং তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন দল ছেড়ে বিজেপিতে এলেন, তখন ভুবনেশ্বর কলিতা সাংসদ হলেন। এবং ভুবনেশ্বর কলিতা প্রথম বড় মাপের নেতা, যিনি হিমন্ত বিশ্বের সঙ্গে যে 9 জন বিধায়ক দল ছেড়েছেন, আমি তাদের কথা বলছি না। এর পরবর্তী পর্যায়ে যে বড় নেতা এসেছিলেন, তিনি হলেন ভুবনেশ্বর কলিতা। তিনি হয়তো কংগ্রেস ক্ষমতায় থাকলে তিনি হয়তো মুখ্যমন্ত্রী হতে পারতেন, এরকম একজন ব্যক্তিত্ব, যিনি কংগ্রেসের একটা খুঁটি ছিলেন, তিনি এসে গেছেন। তারপরে আমরা দেখলাম একে একে কংগ্রেসে অনেক বড় বড় নেতা বিজেপিতে এলেন, এবং গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জেতা প্রায় 7 জন হিন্দু বিধায়ক বিজেপিতে এসে পড়েছেন। কমলাক্ষ দেবপ্রকাশ, রূপজ্যোতি কর্মী থেকে শুরু করে এর আগে অজন্তা নেওগরা এসে গেছেন। এবং দেখা গেছে যে কংগ্রেসের, সুতরাং এরপর দেখা গেল বিজেপির যে মন্ত্রিসভা দাঁড়িয়েছে, যে বা বিজেপির যে বিধায়নী দল হতে চলছে, সেটার মধ্যে প্রাক্তন কংগ্রেসীরাই বেশি। এবং এই দলে এবার গত মাসে ভূপেন বড়া এলেন। ভূপেন বড়াকে হয়তো বিহুপুরিয়াতে নমিনেশন দেওয়া হতে পারে, এবং এখন প্রদ্যুৎ বরদলৈ এলেন, এসেই গেছেন ধরে নিন, এবং তাকে দিশপুরে বিধায়ক করা হবে, এরকম একটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তো এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন যে কংগ্রেস হিন্দু শূন্য হয়ে যাবে এবং এটা একটা মেয়ার দল হয়ে যাবে, এই মুখ্যমন্ত্রীর দাবিটুকু কতটুকু সঠিক হতে পারে আমি একটু বিশ্লেষণ করছি। প্রথমে দেখে নিই, এই দলবদলে কংগ্রেস শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে, এটা আমি প্রথমে দেখে নিই। এই কংগ্রেস অবশ্যই, সোজা কথায় যদি প্রশ্ন করেন, কংগ্রেস অবশ্যই দুর্বল হয়েছে। কারণ আসলে কংগ্রেস দুর্বল হয়েছে যখন হিমন্ত বিশ্ব শর্মা তার সমর্থকদের নিয়ে দল ছেড়েছেন, এবং তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর যখন বিজেপি মন্ত্রিসভা গঠিত হলো 2016 সালে, তারপর থেকে কংগ্রেস দুর্বল হতে শুরু করেছে। কিন্তু কংগ্রেস কতটুকু দুর্বল হয়েছে এটা ঠিক 2016 সালের নির্বাচন যদি আপনারা দেখেন, কংগ্রেস যে আসন পেয়েছিল 2021 সালে প্রায় সেই আসনেই পেয়েছে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তার মানে কংগ্রেসের যতটুকু ক্ষতি হওয়ার 2014 সালের পরে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দল ছাড়ার পর কংগ্রেসের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এরপর কংগ্রেসের যে ক্ষতিটা হয়েছে সেটা হলো ব্যক্তিগতভাবে কয়েকজন বিধায়ক দল ছাড়া, কয়েকটা বিধায়নী, যেমন গোলাঘাট, যেমন অজন্তা এবং না থাকা এই আসনটা কংগ্রেস জিততে পারছে না, এরকম কিছু রূপজ্যোতি কর্মী, এরকম যারা যারা দলত্যাগ করেছেন তাদের আসনটি বাদ দিলে বাকি আসনগুলিতে কিন্তু কংগ্রেস আগের মতো অবস্থানেই রয়েছে। এখন মুখ্যমন্ত্রীর দাবির মতো যদি আমরা ধরে নিই যে দেবব্রত সৈকেও আগামীতে কংগ্রেস ছাড়বেন, তাহলে কি হবে? কংগ্রেসের হয়তো নাজিরা সমষ্টি আমি বলি না, শব্দটা একটা অসমীয়া শব্দ হিসেবে প্রয়োগ হয়, আমি বিধানসভা কেন্দ্র বলি। যারা সমষ্টি শব্দ ব্যবহার করেন তারা আসলে অসমীয়া শব্দ ব্যবহার করছেন বাংলা ভাষায়, যাই হোক, না জেনে করছেন। তো সেটা তিনি নাজিরা বিধানসভা কেন্দ্রটি হয়তো হাতছাড়া হতে পারে, এর বেশি কংগ্রেসে হারাবার কিছু নেই। প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যাওয়ায় কংগ্রেসের কি ক্ষতি হতে পারে, এটা একটু আমরা দেখে নিই। প্রদ্যুৎ বরদলৈ হলে নগাঁওর সাংসদ। নগাঁও হলো এখন যে ডিলিমিটেশনের পর যে নগাঁও লোকসভা আসন হয়েছে, এটা হলো সম্পূর্ণভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা আসন। এই আসনে প্রদ্যুৎ বরদলৈ বিজয়ী হয়েছেন, টিকিট পেয়েছেন, যার জন্য তিনি বিজয়ী হতে পেরেছেন। এখন ধরুন এখানে যদি প্রদ্যুৎ বরদলৈ টিকিট না পেয়ে অন্য কেউ যদি কংগ্রেসের টিকিট পেত, তিনিও জিততেন। অর্থাৎ এই নগাঁওয়ে জেতাটা প্রদ্যুৎ বরদলৈয়ের নিজের কৃতিত্ব নয়। অর্থাৎ প্রদ্যুৎ বরদলৈ চলে যাওয়ায় যে কংগ্রেসের বিশাল ক্ষতি হয়ে গেল, এরকম কোনো কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বরং বিজেপিতে আরেকজন কংগ্রেসি আসলেন, এবং পুরনোরা দলে আরও দুর্বল হলেন।
এখানে আমরা কি দেখলাম, যেখানে আরও একজন কংগ্রেসি এসে যোগ দিল। অর্থাৎ আপনি যদি বিজেপির পুরো তালিকাটা দেখেন, আমি এখানে দেখাচ্ছি না তালিকাটা, মন্ত্রিসভা হোক, পুরোটাই প্রাক্তন কংগ্রেসীরা নিয়ন্ত্রণ করছিল। অর্থাৎ আদতে বিজেপির যে দল আসামে, এটা আসলে একটা পুরনো কংগ্রেসি মন্ত্রিসভাই আপনি বলতে পারেন। এই হলো ঘটনা। সুতরাং এই যে ভূপেন বরা দল ছেড়েছেন, ভিউপুরিয়াতে কংগ্রেসে হারাবার কিছু নেই, আগেও ওই সিট ছিল না, এখনও হারবে কংগ্রেস, এতে কিছু আসা যায় না। অনেকে বলছেন এইসব করার ফলে তো অনেকে গৌরব গগৈকে দুষছেন, গৌরব গগৈ কেন এসব করছেন, গৌরব গগৈ আসার পর দল ছাড়ছেন। আজকে মীরাপট ঠাকুর একটা কথা বলেছেন যে যারা দলে থেকে যারা কংগ্রেসের থেকে বিজেপির এজেন্ট ছিলেন তারা বেরিয়ে গেলেই কংগ্রেস ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এরকম বেরোতে কংগ্রেস কি আর কংগ্রেস থাকবে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন যে কংগ্রেস যে টিকিট দেবে 30% তার মানুষ। তো 30% যদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মানুষ থাকেন, এবং এর মধ্যে মনে করুন ধরুন 8-10 জন জিতেও আসলেন বা নাও আসতে পারেন, বা 5 জনই আসলেন, এই 5 জন তো মুখ্যমন্ত্রীর মানুষ। তার মানে যে কংগ্রেসকে ভোট দেওয়া না দিয়ে বিজেপিকে দেওয়াটাই উচিত। তাহলে তো আর এখন বিরোধী দলের প্রয়োজন নেই দেখা যাচ্ছে। এবং এই মডেলটা যদি সারা দেশে চলে, বিজেপি প্রায় 27টা স্টেটে, প্রায় 23টা রাজ্যে ক্ষমতায় আছে, 23টা রাজ্যে যদি বিজেপি এই মডেলটা চালায়, তাহলে গণতন্ত্র বলে কি কিছু থাকবে? ধরুন আমি একজন কংগ্রেসী নেতা বা বিরোধী নেতা, আমাকে 100 কোটি দিয়ে দিল বিজেপি, আমি চলে গেলাম বিজেপি, তার আমার জায়গায় আরেকজন এলো, তাকেও দিয়ে দিল। তো এভাবে তো একটা গণতন্ত্র রক্ষা হয় না। গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকতে হয়। তার মানে যে দিকে যাচ্ছে আসামে, আগামীতে কোনো বিরোধী দল বলে কিছু থাকবে না। বিরোধী দল একটাই থাকবে, হয়তো AUDF, এটা রাখার প্রয়োজন রয়েছে। তো এভাবে যদি চলে গণতন্ত্র কোন জায়গায় থাকবে, এটা আমি চিন্তা করছি। 2 নম্বর, কংগ্রেস কিন্তু আমি মনে করি যে এত কিছু বিপর্যয়ের পরও কংগ্রেস কিন্তু যে আসন পাওয়ার সেই আসনটাই পাবে। ধরুন এই নির্বাচনে কংগ্রেস যদি খারাপ ফল করে, ধরুন কতটা খারাপ ফল করে, এই খারাপ ফলের জন্য কিন্তু প্রদ্যুৎ বরদলৈ বা ভূপেন বরা দলত্যাগ কিন্তু দায়ী নয়। এটা কিন্তু দায়ী নয়। দায়ী হবে অন্য কোনো কারণ। এখানে হয়তো কংগ্রেস ঠিকমতো বিজেপিকে মোকাবিলা করতে পারেনি, বা কংগ্রেসের যে ন্যারেটিভ এবং কংগ্রেসের যে বা বিজেপির যে ন্যারেটিভ, সেটার সামনে কংগ্রেস দাঁড়াতে পারেনি। বিজেপির যে হিন্দুত্ব লাইন, সেটা কংগ্রেস প্রতিরোধ করতে পারেনি, এটাই বোঝা যাবে। আর যদি দেখা যায় কংগ্রেস ভালো ফল করেছে, তাহলে বোঝা গেল যে এইসব নেতা দল ছাড়লেও কংগ্রেসের কিছু আসে যায় না। কংগ্রেস থেকে অনেকেই দল ছেড়েছেন, এতে কিন্তু কংগ্রেস দুর্বল হয়নি। কংগ্রেস দুর্বল হয়েছে নানা কারণে। কংগ্রেস মানুষের যে ইস্যুগুলো বুঝতে পারেনি সময় মতো, এবং বিজেপির যে হিন্দুত্বের ন্যারেটিভটার বিপরীত যে একটা ন্যারেটিভ দাঁড় করানো উচিত, সেটা কিন্তু উচিত বলছি না, কংগ্রেসের জন্য প্রয়োজনীয় ছিল, সেটা কংগ্রেস পারেনি। এবং যেখানে যেখানে পেরেছে সেখানে কংগ্রেস ভালো ফল করেছে। রাজস্থানে আছে কংগ্রেস, মধ্যপ্রদেশে আছে কংগ্রেস, আমি ক্ষমতায় বলছি না, কিন্তু ভোটের পার্সেন্টেজ ভালো জায়গায় আছে। তো কীভাবে আছে? কারণ তারা ওই জায়গার সমীকরণের সঙ্গে চলছে। আসামেও কিন্তু কংগ্রেস কিন্তু আছে, কিন্তু কংগ্রেসের যেটা সমস্যা হলো, সেটা হলো যে কংগ্রেস মানুষ কী চায় সেটা বুঝতে পারে না। এবং বিজেপি যে সংখ্যালঘু তোষণের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে আনে, সেটা অনেক সময় বৃহত্তর হিন্দু সমাজের কাছে সঠিক বলে মনে হয়। এটা হলো কংগ্রেসের কিছু নেতাদের আচরণে। আমি লক্ষ্য করছি গৌরব গগৈ এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তো এই যে ভূপেন বরা বা ধরুন কি মনোজ তালুকদার না কি দেখলাম, তারপর প্রদ্যুৎ বরদলৈ যে বড় নেতা। এবং প্রদ্যুৎ বরদলৈ সম্পর্কে আমি একটা ব্যক্তিগত কথা বলি। প্রদ্যুৎ বরদলৈ যখন শক্তিমন্ত্রী ছিলেন, অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তখন এত কারেন্ট যেত, এত বিদ্যুৎ যেত, চিন্তার বাইরে। এবং তিনি সরার পর দেখা গেল বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রী হিসাবে কিন্তু প্রদ্যুৎ বরদলৈ ব্যর্থ ছিলেন। তিনি একজন স্কলার মানুষ, প্রচণ্ড উচ্চশিক্ষিত, কিন্তু প্রশাসনিক বা রাজনীতির ক্ষেত্রে তিনি কিন্তু ততটা সফল নন। এটা কিন্তু একটা ঘটনা। তো দর্শকরা, আমি আজকে এই কথাই আনছি যে কংগ্রেস দুর্বল হচ্ছে, প্রদ্যুৎ বরদলৈ, ভূপেন বরা বা আরও নেতারা চলে যাবে, কিছুটা হয়েছে, এটা কিন্তু মূল কারণ নয়। এদের চলে যাওয়ায় যে কংগ্রেস গতবার থেকে খুব একটা কম আসন পাবে এমন কিন্তু নয়, বরং কংগ্রেস আরও ভালো ফলও করতে পারে, আবার খারাপও করতে পারে। গৌরব গগৈ নেতৃত্বে কংগ্রেস যে একটা রিফরমেশনে চলছে, আমি বলবো এটা কিন্তু ঘটনা। আপনারা লক্ষ্য করে দেখবেন। এবং আপার আসামে সত্যি যেটা বিজেপি গৌরব গগৈকে নিয়ে কিছুটা টেনশনে আছে, এটা কিন্তু ঘটনা। ঠিক তখন এরকম ঘটনাও ঘটছে, দলত্যাগ ঘটছে। এবং কংগ্রেসে একজনও খালি মুসলমানরা কংগ্রেসে থাকবে, এই কথাটা সত্য হতে পারে না। কেন পারে না আমি বলছি, দেখুন, গণতন্ত্রে একটা বিরোধী দল থাকবেই। আপনি রাজস্থানে যান, বিরোধী দল আছে।
কারণ আপনি যদি সব দল ধ্বংস করে দেন, তারপর আপনার দলের মধ্যে আপনার একটা বিরোধী গোষ্ঠী জন্ম নেবে। এটা বিজ্ঞান যে আপনার একটা বিরোধী দল থাকবেই, আপনি যা করবেন আপনার প্রতিবাদ কিছু লোক করবেই, আপনি যতই বলুন। তো সুতরাং কংগ্রেসে শুধু মুসলমান থাকবে এই কথাটা 2030 সালে পর্যন্ত আমরা দেখব থাকে কি না থাকে। কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখছি, আমার যেটা ধারণা, যে পদ্মত বরদলের দূরত্বাকে কংগ্রেসের যে খুব একটা ক্ষতি, সাংঘাতিক ধস নেমে গেছে, ভূপেন বরা পদ্মত বরদলে চলে যাওয়া, এমন কোনো কথা নয়। এর আগে আরও বড় বড় নেতারা দল ছেড়েছেন, কিন্তু কংগ্রেস যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। আসন যে কমেছে এটা এদের দল ছাড়ার জন্য হয়তো 4-5টা আসন কমেছে। সামগ্রিকভাবে যে কংগ্রেসের যে আসনটা কমেছে সেটা হলো বিজেপির নেগেটিভের সঙ্গে কংগ্রেস লড়াই করতে পারেনি। হিন্দুত্বের নেগেটিভের বিরুদ্ধে কোনো নেগেটিভ কংগ্রেস এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি, যার জন্য হিন্দু এলাকায় কংগ্রেস বিপর্যস্ত হচ্ছে। আসামে এটা ঘটনা, এখানে পদ্মত বরদলৈ থাকলেন বা ভূপেন বরা থাকলেন কি থাকলেন না এটা বড় কথা নয়, এমন অজন্তা নিয়োগ থাকলেন কি থাকলেন না এটাও বড় কথা নয়। হিন্দুত্বের নেগেটিভকে টেক্কা দেওয়ার মতো নেগেটিভ যতক্ষণ পর্যন্ত কংগ্রেস আবিষ্কার করতে পারবে না বা দাঁড় করাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই বিপর্যয় চলতেই থাকবে। এটার সঙ্গে 2030 সালে কংগ্রেস হিন্দু শূন্য হয়ে যাবে এর কোনো সম্পর্ক নেই। নমস্কার।